ইসলাম রফিক, যুব নেতা আবু নাসের, পৌর ছাত্র দলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজমির হোসেন অন্তর, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আলিম, তাঁতি দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, যুব দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, লুৎফর রহমান সহ আমি শুধু শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি শুধু যারা বক্তব্য রাখতে পারলেন না তাদের নামটা বললাম। সময়ের স্বল্পতার জন্য তারা আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে তারা নিজেরা বক্তব্য রাখেন নাই, এই জন্য তাদের নামটা একটু আপনারা বললাম যে ওনারা আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো অনেক নেতৃবৃন্দ হালুয়াঘাট এবং পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন। এখানে সুজন আছেন, দিলডোরা ইউনিয়নের আমাদের নেতা সুজন খান, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে এই পথসভায় আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে এই সাঁকোয়ে আমরা সমাবেশ করছি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই গত 15 বছর জাতির বুকে যে জগদ্দল পাথর আমাদের বুকে চেপে বসেছিল, সেই স্বৈরাচারী হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করেছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। এদেশের ছাত্র জনতা এই পদত্যাগ করাতে বাধ্য করেছে তাকে। এই স্বৈরাচার মুক্ত পরিবেশে আজকে আমরা এখানে সমাবেশ করছি। এর আগেও আমরা এইখানে সমাবেশ করতে এসেছিলাম, কিন্তু এখানে 2022 সালে সেখানে আমরা কিন্তু সমাবেশ করতে পারি না, এ কথা বলবো না, ভাঙ্গা মঞ্চের উপরে দাঁড়িয়ে আমরা সমাবেশ করেছি। আপনারা এখানে অনেকে আমার সাথে সেদিন ছিলেন না? ছিলেন আমার সাথে, অনেক তরুণ ভাইরা ছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেদিন বলেছিলাম যে এই দিন নয়, আরো দিন আসবে, আজকে আমাদের এসেছে। আমরা বিএনপি প্রতিশোধের রাজনীতি করি না, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করি। আমরা রাজনীতিকে ক্ষমতা দিয়ে কিংবা শক্তি দিয়ে মোকাবেলা করতে চাই না। সেই জন্য আমরা বলেছিলাম, আমি সেদিন ওই ভাঙ্গা মঞ্চের উপর দাঁড়িয়ে বলেছিলাম, আপনারা ধৈর্য ধরেন, আন্দোলনে থাকেন, আল্লাহকে ডাকেন, নিশ্চয়ই দিন আসবে। সেই দিন আজকে এসছে। এখানে ছাত্র নেতা সহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে গত 15 বছর কিভাবে আমাদের উপর নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে, কিভাবে আমাদেরকে প্রতিবন্ধ করা হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, জামিন দেয় নাই, হয়রানি করা হয়েছে। শীতের রাত্রে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা শীতের রাতে আমাদেরকে নদীর পাড়ে কিংবা ধান ক্ষেতের মধ্যে কোন রকমে আমাদেরকে রাত কাটাতে হয়েছে। এই যে এত নির্যাতন নিপীড়ন, এটা নিশ্চয়ই আল্লাহ দেখেছেন, আল্লাহ সেটার সুযোগও করে দিয়েছেন। আজকে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এই যে পতনের আগে তিনি 2 দিন আগে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ তাকে পালাতে চায় না, জানে না। আজকে শেখ হাসিনা কোথায়? তিনি পদত্যাগ করে পালিয়ে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার দলের নেতা কর্মীদেরকে আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারা এতই অপরাধ করেছে, তাদের অপরাধের পাল্লা এতটাই ভারী, তারা আজকে জনগণের মুখোমুখি হতে ভয় পায়। আজকে তারা এত পাপ করেছে, সেই পাপের ভারে সমগ্র আওয়ামী লীগ আজকে পানিতে ডুবে গেছে। ট্রেন নিয়ে আজকে আওয়ামী লীগকে তুলে আনা যাচ্ছে না। আজকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এই জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। তিনি তার দ্বন্দ্বের কারণে, তার অহংকারের কারণে, তার আত্ম অহমিকার কারণে, তার জেদের কারণে, তার প্রতিহিংসামূলক মনোভাবের কারণে তিনি বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আর 15 বছর আমরা শুনেছি উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন। এমনই উন্নয়ন করেছেন, আজকে উন্নয়নের নামে তারা চুরি ডাকাতি দুর্নীতি করেছেন। গত 2 দিন আগে আপনারা একটি গণমাধ্যমে, বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে দেখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। অস্ত্র কেনার, সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনার একটি মাত্র প্রজেক্ট থেকে শেখ হাসিনা, তার ছেলে জয় এবং তার ভাগ্নে ইউনিট সিদ্দিকী, যিনি লন্ডনের এমপি এবং মন্ত্রী, এই 3 জনে মিলে $500 কোটি টাকায়, যেটা হচ্ছে প্রায় 72,000 কোটি টাকা, সেই টাকা লুট করে দিয়ে গেছে। আজকে আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতারা বলতো শেখ হাসিনার মতো নাকি সব রাষ্ট্রনায়ক আর নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে একটা প্রজেক্টে যদি 62,000 কোটি টাকা লুট করে দিয়ে যায়, তাহলে এত বড় বড় যে প্রজেক্ট করেছে সেখান থেকে নাকি কত টাকা চুরি করে দিয়ে গেছে। ইনশাল্লাহ এইসবের হিসাব হবে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার মন্ত্রী, এমপি, দামি এমপি, তাদের উপজেলা চেয়ারম্যান, তাদের নেতা কর্মীরা, তাদের ইউনিয়নের নেতা কর্মীরাও, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও, মেম্বাররাও যে দুর্নীতি করেছে সেটারও হিসাব উপস্থাপন করা হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শেখ হাসিনার এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই টাকা আমার আপনার কষ্টার্জিত টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, খাজনার টাকা। এই টাকা চুরি করে ওনারা বিদেশে তারা সম্পদ করেছে। আজকে সেই তাদের আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলেছিলেন আপনাদের নেত্রীর মতো সৎ নাকি কেউ নাই। তাহলে আজকে বেলারুশে যে সম্পদ পাওয়া যাচ্ছে সেটা কার সম্পদ? ফিনল্যান্ডে যে সম্পদ পাওয়া যাচ্ছে এটা কার সম্পদ? দুবাইয়ের সম্পদ পাওয়া যাচ্ছে কার সম্পদ? লন্ডনে সম্পদ পাওয়া যাচ্ছে এটা কার সম্পদ? শোনা যাচ্ছে ভারতীয় নাকি তাদের সম্পদ আছে, আমেরিকাতে সম্পদ আছে। আমেরিকাতে তার ছেলে জয়ের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। জয় কি বিশাল বিশাল ফার্ম হাউস সে কিনেছে, সেখানে নাকি তার হেলিকপ্টারও আছে। এই টাকা কোথা থেকে আসলো জাতি জানতে চায়। আজকে এই যে আমরা আজকে ছাত্র বাজারে এসেছি, আপনারা জানেন যে এই ছাত্র গণ অভ্যুত্থানে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা নিজে হুকুম দিয়ে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। কত মানুষ হত্যার শিকার হয়েছে আমরা এখনো পর্যন্ত তাদের সঠিক হিসাব জানি না। এখনো বিভিন্ন জায়গায় লাশ ভেসে উঠছে, গণকবর পাওয়া যাচ্ছে, এখনো কোনো হিসাব জানি না। আমাদের হালুয়াঘাটেরই 3টি লাশ আমরা পেয়েছি, তারা ঢাকায় গাজীপুরে মাওনাতে নিহত হয়েছে। একজনের লাশ এখনো পাওয়া যায় নাই। গবরাকুড়ার বল খেলার মাঠের একজনের লাশ এখনো পাওয়া যায় নাই। আরো 2টি লাশ পাওয়া গেছে। আমি সেখানে গিয়েছি, তার কবর জিয়ারত করেছি। বাদশা বাজার এবং ধারার আশ্রম পাড়ায় কবর জিয়ারত করে এসেছি। তাদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করেছি, সমবেদনা জানিয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি। তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতাও করেছি। যে লাশ পাওয়া যায় নাই সেই লাশ খোঁজার জন্য আমি নিজে চেষ্টা করছি। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, যেখানেই সুযোগ পাচ্ছি সেই লাশ উদ্ধারের চেষ্টা করছি। তার বাবা মা একটাই দাবি যে আমার ছেলের লাশ, মরা মুখটা কি আমরা দেখতে পারবো না? আমার নাতিরা কি তার বাবার কবর জিয়ারত করতে পারবে না? তাদের একটাই দাবি আমার ছেলের লাশটা এনে দেন, কিন্তু সেই লাশ আমরা পাচ্ছি না। আমরা শুনেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষ গুম করেছে। আমাদের নেতা সাবেক এমপি ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে, আমাদের আরেক এমপি কবিল্লার হিরুকে গুম করেছে। এরকম প্রায় 600 নেতা কর্মীকে গুম করেছিল।
আয়না ঘর সৃষ্টি করেছিল। সেখান থেকে আওয়ামী লীগের পতনের পরে কয়েকজন বের হয়ে আসছে, কিন্তু আমরা ইলিয়াস আলীকে পাই নাই, আমরা সেই চৌধুরী আলমকে পাই নাই, আমরা হিরুকে পাই নাই। আমরা শুনেছি তারা গুম করেছে, এখন শুনছি তারা হয়তো জীবিত নেই, তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এখন আওয়ামী লীগের পতনের পর শুনছি তারা মানুষ হত্যা করে সেই লাশও গুম করে ফেলেছে। এই হালুয়াঘাটে আমাদের বল খেলার মাঠের সেই লাশ এখনো কিন্তু আমরা পাই নাই। কত মানুষকে পঙ্গু করেছে তার কোনো হিসাব নাই। এরকম একজন পঙ্গু আপনাদের সাকুয়াই বন্যাপাড়া গ্রামে আছে, রাকিবুল ইসলাম রাকিব, তার ভাই এখানে উপস্থিত আছেন, একটু আগে কোরআন তেলাওয়াত করলেন। কি সান্ত্বনা দেব? রাকিবুল ইসলাম রাকিবদের দোষ কি? দোষ হচ্ছে ছাত্র হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছে, সেই জন্য তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। তার গুলি লেগেছে, এক পা ভেঙে গেছে, এক হাত ভেঙে গেছে, পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে। আজকে শেখ হাসিনা যে কত নিষ্ঠুর, কত নির্মম, এই ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। আজকে তাই সারা বাংলাদেশে দাবি উঠেছে, আপনারাও স্লোগান দিয়েছেন যে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার হতেই হবে, বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। সে ভারতে গিয়ে পালিয়ে থাকুক বা যে মূল্যকে পালিয়ে থাকুক, তাকে বাংলাদেশে ফেরত আনা হবে এবং বিচারের কাঠ গড়ায় তাকে দাঁড়াতেই হবে। তিনি নিজে হুকুম দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যেদিন তিনি পদত্যাগ করেন তার 10 মিনিট আগেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাবের কর্মকর্তাদেরকে ডেকে বলেছে আরো অতিরিক্ত বল প্রয়োগ করো, আরো গুলি করো, তারপর আমি পদত্যাগ করবো না। কিন্তু তারা সেদিন বলেছিল যে ম্যাডাম, আপনার বাড়ির দিকে মানুষ ধেয়ে আসছে, আপনাকে আমরা রক্ষা করতে পারবো না, আপনাকে রক্ষা করতে গেলে আমাদের জীবনও যাবে। তখন শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন, শুধু একটি বক্তব্য ছিল, আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। সে পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে গিয়েও কিন্তু সেই দিল্লিতে বসে থাকে নাই। সেই দিল্লিতে ভারতীয় সরকারের আতিথেয়তায় থেকে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটির একটি সেফ হাউসে বসে সেখানে থেকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফোন করে করে আওয়ামী লীগের নেতাদেরকে বলছে ঢাকায় যাওয়ার জন্য। এরকম একটি ষড়যন্ত্র ছিল গত 15ই আগস্ট। তারা ঢাকা দখল করে নিয়েছিল, কিন্তু ছাত্র জনতা সেদিন আওয়ামী লীগকে ঢাকা দখল তো দূরের কথা, তাদের পাড়া মহল্লা দখল করতে দেয় নাই, দখল ছিল সমগ্র বাংলাদেশ। এরকম একটি ষড়যন্ত্র ছিল গতকাল। আপনারা দেখেছেন ঢাকায় সচিবালয়ে আনসার বাহিনীর সদস্য, আওয়ামী লীগের অনুগত যারা সদস্য, তাদেরকে দিয়ে সেখানে বিপ্লব করার চেষ্টা করেছে। গভীর রাত পর্যন্ত সেই সচিবালয় অবরোধ করে রেখে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, কিন্তু সেইখানেও বাংলাদেশের ছাত্র জনতা এবং সেনাবাহিনী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আরেকটি ষড়যন্ত্র ছিল যে এই সরকারের অনুগত, আওয়ামী লীগের অনুগত বিচারপতিদেরকে দিয়ে একটি বিচার বিভাগীয় অভ্যুত্থান ঘটানোর জন্য। সেদিনও কিন্তু দেখেছেন ছাত্র জনতা খেয়ে গিয়েছিল হাইকোর্টে। সেদিন ছাত্র জনতার সেই ধাওয়া খেয়ে বিচারপতিরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্র এখনো থামে নাই। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা সে ভারতে বসে একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনের দিকে কি হয় কি করে আমরা জানি না, কিন্তু আমরা বলতে চাই আমাদের এই কষ্টার্জিত বিজয়, আন্দোলনের যে বিজয়, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কোন ষড়যন্ত্রের যাতা করে আমরা এই বিজয়ের অর্জনকে নস্যাৎ হতে দেব না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই তরুণরা জীবন দিয়েছে, যে ছাত্ররা রক্ত দিয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে। আজকে তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে একটি নির্দলীয় নির্বাচনের মধ্যে, একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে এই শহীদদেরকে
শহীদের যে রক্তের ঋণ সেটা পরিশোধ করবে ইনশাল্লাহ। আমরা শহীদের রক্ত ছুঁয়ে শপথ দিয়েছি, এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কিন্তু আজকে দেখেন সমাজের বিভিন্ন স্থানে খাসতুমির আওয়ামী লীগের যারা আছে তারা বসে ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, এগুলো করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এটা বিএনপির ডিকশনারিতে নাই, বিএনপির অভিযানে নাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি, সংস্কৃতিটা আওয়ামী লীগে করে। তাই বলবো এইসব করে বিএনপির নামে যারা দায় চাপাতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দিব। আর এই ফাঁদে বিএনপির কোনো নেতা কর্মী যদি ভুলেও পা দেয় তাদের উদ্দেশ্যে কঠিন ভাবে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান সেটা বরদাস্ত করবে না। দল থেকে তো বহিষ্কার করা হবেই চিরদিনের জন্য, সাথে সাথে আমরা তাদেরকে সেনাবাহিনীর হাতে আইনের হাতে তুলে দেব। সেজন্য আপনারা যার যার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এরকম সন্ত্রাস নৈরাজ্য যেন না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে হিন্দু ভাইদের প্রতি খেয়াল রাখবেন। আওয়ামী লীগের আরেকটা ষড়যন্ত্র, এই হিন্দু ভাইদের উপর আক্রমণ করে তার দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দিয়ে তারা এই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে চায়। এরকম একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র কিন্তু আমরা সেদিন নস্যাৎ করে দিয়েছি। আমরা পালা করে রাত জেগে হিন্দুদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছি, আমাদের নেতা কর্মীরা পাহারা দিয়েছে, তাদের গায়ে একটি আচরণ আমরা লাগতে দেই নাই। আমাদের সেদিন রাত জেগে পাহারা দেওয়ার মধ্য দিয়ে সেই আওয়ামী লীগের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। এই ষড়যন্ত্র কিন্তু এখনো আছে, কারণ আপনারা জানেন ভারতের মিডিয়াগুলোতে যদি আপনারা দেখেন সেখানে দেখবেন মিডিয়াগুলো খুললেই দেখা যাবে বাংলাদেশে নাকি হিন্দু মহিলা ধর্ষণ হচ্ছে, হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মূর্তি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে কি আসলে এরকম কোনো ঘটনা আছে? এই সাকুয়াতে এখানে অনেক মন্দির আছে, অনেক হিন্দু ভাই বোনেরা এখানে থাকেন, এখানে কি তাদের গায়ে কেউ একটা আঁচড় দিয়েছে? অথচ ভারতীয় মিডিয়ায় পরিকল্পিত ভাবে এই প্রচারণা চালানো হচ্ছে। আমরা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই, ভাই ভাইয়ের বন্ধুত্বের মতো বন্ধুত্ব চাই। আমাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার হাসিনাকে আপনারা ঠাঁই দিয়েছেন। আমরা বলতে চাই ভালোয় ভালোয় হাসিনাকে ফেরত পাঠাতে হবে। আপনারা তাকে ঠাঁই দিয়ে এই গণহত্যার বিচার থেকে তাকে দূরে রাখা যাবে না। আমরা সেই কারণে বলি এই সব অপপ্রচার আপনারা বন্ধ করেন। আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই না। এই যে বন্যা, আজকে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা হয়েছে, হঠাৎ করে বন্যা, ভারত কথা নাই বার্তা নাই, এক রাতে গভীর রাত্রে বিভিন্ন বাঁধের সুইচ গেট খুলে দিয়েছে, বাংলাদেশকে জানানোর প্রয়োজন মনে করে নাই। আজকে সেই চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী প্লাবিত হয়ে গেছে। এরকম প্লাবন গত 30-40 বছরে সে এলাকার মানুষ দেখে নাই, আমরাও দেখি নাই। কেন ভাই? কেন? কারণ আপনাদের পুতুল শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে পতন ঘটিয়েছে, সেই ক্ষোভেই কি আপনারা এই সুইচ গেটগুলো খুলে দিয়েছেন? যদি সেটা করে থাকেন ভুল করবেন। বাংলাদেশে শেখ হাসিনার আর কোনো ভাব নাই আজকে। তাই এগুলো বন্ধ করার আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, যেটা বলছিলাম, কিছুদিন পরে হয়তো নির্বাচনের একটা পরিবেশ আসবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে। আমরা সকল দলকে আহ্বান জানাই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। কোন দামি নির্বাচন নয়, দিনের ভোট আগের রাতে নয়, আমরা প্রকাশ্যে ভোটের মধ্য দিয়ে আমরা জনগণের রায় দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। মতো ভোট চুরি, ভোট ডাকাতি করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। আপনারা যে জন্য গত 15টি বছর ভোট দিতে পারেন নাই,
সেটা আপনাদের মনে ক্ষোভ আছে, বেদনা আছে। সেই ক্ষোভ বেদনাকে আমরা আগামী নির্বাচনে আমরা প্রশমিত করে আমরা সেখানে জনগণের ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে চাই। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি যাকেই নমিনেশন দেয়, যদি আমাকে নমিনেশন দেয়, আমি আপনাদের কাছে বলবো আমি আপনাদের সন্তান, আপনাদের কল্যাণে আমি কাজ করেছি। 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমি তখন মন্ত্রীও ছিলাম না, এমপিও ছিলাম না। আমি দলের তখন সহ দপ্তর সম্পাদক ছিলাম, একটা কর্মী ছিলাম। সেই কর্মী থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার কাছ থেকে চেয়ে চেয়ে এনে এলাকার উন্নয়ন করেছি, রাস্তা করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দিয়েছি, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি। এই যে আজকে সাকুয়া ইউনিয়নে সেই সময়ে প্রত্যেকটা মসজিদে মসজিদে আমরা অর্থ অনুদান দিয়েছি। সাকুয়া বাজারে যে মসজিদ রয়েছে সেখানে আমরা 50,000 টাকা দিয়েছি। বাবুবাজারের ব্রিজ সেটাও আমরা করে দিয়েছি। বীরজোড়ায় যে ব্রিজ সেটাও আমাদের সময় প্রকল্প আমাদের সময় তৈরি করা হয়েছিল, সেটা পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে। এই যে হরিবাসরে সেই চতুর্দিকে যে দেওয়াল সেটাও আমরা করে দিয়েছি। হিন্দুদের পূজার সময় সরকারি যে অর্থ আসে তার বাইরেও আমি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, ত্রাণ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত আমরা বাজেট এনে সেটা আপনাদেরকে তুলে দিয়েছি। একটি টাকাও ইমরান সাহেব প্রিন্স হাতে নেয় নাই। আমি দুর্নীতিমুক্ত ভাবে, সৎভাবে আমি এই কাজগুলো তখন করার চেষ্টা করেছি। আপনারা যদি মনে করেন আমাকে আপনারা চান, আপনাদের কাছে অনুরোধ করব সেই আমাকে দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি আপনাদের অনেকের ছোট, আপনাদের কাছে বলবো আপনাদের পরামর্শ নিয়ে আমি চলতে চাই। আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে বলবেন, বাবা তোমার এই জিনিসটা ভুল হচ্ছে, তুমি সঠিকভাবে করো, সেটা আমি মাথা পেতে দিব। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি এই দেশ এই অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত হালুয়াঘাটে পরিণত করতে চাই। আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি সর্বপ্রথম এই অবহেলিত হালুয়াঘাটে আমি শিল্প কলকারখানা গড়ে তুলব। অনেক তরুণ ভাইরা আছেন, শিক্ষিত যুবক ভাইরা আছেন, কিংবা অর্ধশিক্ষিত বা শিক্ষা পান নাই এরকম অনেকে আছেন। তারা কষ্ট করে ঢাকায়, চট্টগ্রাম, খুলনা, গাজীপুরে গিয়ে কাজ করতে হবে না। আমার প্রথম চেষ্টা থাকবে তারা নিজের বাড়িতে থেকে, নিজের বাড়ির ভাত খেয়ে, বাবা মার সাথে থেকে এখানেই যেন চাকরি পায়, কর্মসংস্থান পায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের শর্ত বাস্তবায়ন করতে পারি, আপনাদের প্রত্যাশা বাস্তবায়ন করতে পারি। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তা আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে তিনি মুক্ত হয়েছেন, তিনি এখন চিকিৎসা দিচ্ছেন। তার উন্নত চিকিৎসার জন্য হয়তো কয়েকদিন পরে তাকে দেশের বাইরে যেতে হবে। তার জন্য আপনারা দোয়া করবেন কি আল্লাহ যেন তাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং দেশের মানুষকে সেবা করার সুযোগ করে দেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা দেখেছেন বর্তমান সরকারের প্রতিহিংসা রাজনীতির কারণে তার বিরুদ্ধে একটির পর একটি মামলা দেওয়ার কারণে, একটির পর একটি সাজা দেওয়ার কারণে তিনি বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করছি তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং জনগণকে নেতৃত্ব দিবেন। তার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, জনগণের জন্য আপনারা দোয়া করবেন। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বাংলাদেশকে যেন আমরা একটা আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, সেই দোয়া এবং আশীর্বাদ আপনাদের কাছ থেকে আমি কামনা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ এরপরে বৃহৎ পরিসরে আপনাদের সাথে আরো আলোচনা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে মিটিং ছেড়ে নামাজ শেষে আমরা সেই আহত রাকিবুল ইসলাম রাকিবকে দেখতে যাব তার বাড়িতে কন্যাপাড়া গ্রামে। আপনারা যারা আমার সাথে যেতে পারেন যাবেন, আর যারা যেতে পারবেন না দোয়া করবেন এই রাকিবুল ইসলাম রাকিব যেন প্রাণে বেঁচে যায়, তার জন্য কোনো বড় ক্ষতি না হয়, তাকে যেন আমরা আবারও আপনাদের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নে কাজে লাগাতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সমাবেশ
স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য আমি সাকোয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতা কর্মী মুরব্বী যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ।